আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে অধ্যায় 4 জীবনী শক্তির কি কি পড়ছিলাম আমরা? সালোক সংশ্লেষণ পড়ছিলাম আর হচ্ছে এটিপি সম্পর্কে পড়ছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা পড়ব হচ্ছে শোষণ নিয়ে। শোষণ হচ্ছে সালোক সংশ্লেষণ আর শোষণের মধ্যে একটা বড় পার্থক্য কি বলতো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুধু উদ্ভিদ দেহে হয়েছিল, কিন্তু শোষণ এই প্রক্রিয়াটা পৃথিবীর যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে এবং যত অণুজীব আছে সবার দেহেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন বলতো? কারণ এই যে শোষণ প্রক্রিয়া, এই শোষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় জানো? এই শোষণ প্রক্রিয়ায় হচ্ছে শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তি পৃথিবীর কার না লাগে বলো? বেঁচে থাকতে শক্তি কিন্তু সবার লাগবে। আমরা যে যত ধরনের কাজ করি, ইনফ্যাক্ট আমরা যে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর জন্যও কিন্তু আমাদের শক্তি প্রয়োজন হচ্ছে। আর এই শক্তিটা আমাদের দিচ্ছে কে? আগের ভিডিওতে আমরা বলছিলাম এটিপি আমাদেরকে এই শক্তিটা দিচ্ছে। আর এটিপি যে উৎপন্ন হচ্ছে, এই এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের শোষণ। তাইলে যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে তাদের গৃহীত খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় শোষণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে একটা রাফ একটা আইডিয়া দিই কিভাবে আসলে শক্তিটা উৎপন্ন হচ্ছে। ওটা তো আজকে আমরা শিখবই, মানে কিভাবে শক্তিটা আসতেছে। কারণ শক্তি আসে কিসের থেকে আমরা সবাই জানি? শক্তি আসে খাদ্য থেকে। এখন খাদ্য তো কোনো প্রাকৃতিক বস্তু না, তাই না? প্রাকৃতিক অনেক খাদ্য আছে, শাকসবজি উদ্ভিদ থেকে আমরা যেগুলো পাই সেগুলো তো আছে, কিন্তু এই খাদ্য থেকে শক্তিটা আসলে উৎপন্ন হয় কিভাবে? আমাদের বডিতে তো আমরা খাবার খাই শক্তির জন্য। তো একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাইলে পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে আমাদের সূর্য মামা। তো এই যে সূর্য শক্তির উৎস কিভাবে হইল? তাহলে সূর্য কি করে? সূর্য থেকে আলো আসে, সেই আলো থেকে কি হয়? সেই আলো থেকে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ হয়ে কি হয়? সালোক সংশ্লেষণ হয়ে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে, মানে উদ্ভিদ খাদ্য তৈরি করে। মনে করো উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কেমন খাদ্য? উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এরপরে এই উদ্ভিদটাকে খায় কে? এই উদ্ভিদটাকে খায় হচ্ছে মানুষ। তাহলে সূর্য থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কে? উদ্ভিদ। আর এই উদ্ভিদকে খায় কে? উদ্ভিদকে খায় হচ্ছে মানুষ। এরপরে এই উদ্ভিদের যে শর্করা ছিল, এই শর্করাটা তাহলে মানুষের বডিতে চলে যাবে না? এই উদ্ভিদের শর্করাটা মানুষের বডিতে চলে গেল। এই শর্করা মানুষের বডিতে গিয়ে এটা কি হিসেবে থাকবে? এই শর্করাটা স্থিতিশক্তি হিসেবে থাকে। কি হিসেবে থাকে? স্থিতিশক্তি। এরপরে আমরা যে খাদ্য খাই সেগুলো হচ্ছে লাস্টে গিয়ে এন্ড প্রোডাক্ট হিসেবে গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এগুলো উৎপন্ন হয় শর্করা, আমিষ, চর্বি থেকে। এগুলো আমরা অন্য চ্যাপ্টারে পড়বো ওগুলো। তো যাই হোক, এই খাদ্যগুলো হচ্ছে স্থিতিশক্তি হিসেবে থাকে। তো এটা আমাদের বডিতে কাজে লাগানোর জন্য পরবর্তীতে যেই প্রক্রিয়াটা হয় সেটাই হলো শোষণ প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝতে পারলা? সবার আগে দেখো, পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এটা কিন্তু এমসিকিউ হিসেবেও আসে। তো এই সূর্য থেকে এটা কোথায় যায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে সূর্য থেকে শক্তিটা উদ্ভিদের মধ্যে থাকে। কি হিসেবে থাকে? স্থিতিশক্তি হিসেবে থাকে এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তারা, সেইটা আবার মানুষ খায়। তাহলে সেই শক্তিটা কাদের মধ্যে স্থানান্তরিত হইল? এই স্থিতিশক্তিটা মানুষের মধ্যে স্থানান্তরিত হইল। এখন মানুষ যখন এই শক্তিটাকে কাজে লাগাইতে যাবে, তখন সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে কাজে লাগাইতে হবে? এই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে জিনিসটা বুঝতে পারলা তোমরা? আসো আমরা পরবর্তী ইয়েতে দেখি। শোষণের সময় জীবদেহের স্থিতিশক্তি রাসায়নিক শক্তি হিসেবে তাপ রূপে মুক্ত হয়। মানে এই যে আমি বলছিলাম না, উদ্ভিদ থেকে আমরা যে শক্তিটা পাই সেটা কেমন শক্তি? সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাইলে উদ্ভিদের আমরা যখন খাই, তাহলে আমরা যখন উদ্ভিদ খাই বা যে কোনো খাদ্য খাই, তখন শক্তিটা কি রূপে পাই? স্থিতিশক্তি রূপে পাই। এরপরে যখন এই স্থিতিশক্তিটা
রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, স্থিতিশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, তখনই কিন্তু আমরা আমাদের যে বডিতে বিভিন্ন কাজ করার জন্য এটিপিটা পাবো। ঠিক আছে, তো এই যে স্থিতি শক্তি, এটা কিন্তু আমাদের বডিতে কাজে লাগাইতে পারি না আমরা, যেটা উদ্ভিদ থেকে পাইছিলাম। আমাদের বডিতে কাজে লাগানোর জন্য কি হয়, রাসায়নিক শক্তি লাগে। আমাদের বডিতে রাসায়নিক বিক্রিয়া হয় না, তো রাসায়নিক বিক্রিয়া থেকে যেই শক্তি পাই ওটা কেমন শক্তি, ওটা রাসায়নিক শক্তি। তো রাসায়নিক শক্তিতে কাজে লাগিয়েই আমরা কিন্তু কাজ করে থাকি, এবং এই রাসায়নিক শক্তিটা তাপ রূপে নির্গত হয় আমাদের বডি থেকে, তাপ রূপে। ঠিক আছে, আচ্ছা, এই যে এতক্ষণ তোমাদের যা বোঝালাম ওইটাই এখানে আছে, যে সৌরশক্তিকে স্থিতিশক্তি হিসেবে জমা করে রাখে। তারপরে সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি 24 ঘন্টাই শোষণ চলে থাকে। তাহলে আমরা কিন্তু সালোক সংশ্লেষণের সাথে শোষণের আরেকটা পার্থক্য পেয়ে গেলাম। আমরা যদি একটু পার্থক্য করার চেষ্টা করি সালোক সংশ্লেষণ এবং শোষণের মধ্যে, দেখো এই পাশে যদি আমরা দিই সালোক সংশ্লেষণ, এই পাশে আমরা দিলাম শোষণ, তাই না? তো সালোক সংশ্লেষণ কিন্তু শুধু উদ্ভিদে হয়, আর শোষণ কোথায় হয়, সকল জীবে হয়। শোষণ কিন্তু সকল জীবে হয়। সালোক সংশ্লেষণটা, যেই সালোক সংশ্লেষণের জন্য যে শক্তিটা দরকার, ওই শক্তিটা মানে আলোক পর্যায়ে যেটা, ওইটা কিন্তু সূর্যের আলোতে হয়। আমি বলতেছি না সব পর্যায়ে সূর্যের আলোতে হয়, সালোক সংশ্লেষণও চলতে পারে সব সময়, কিন্তু সূর্যের আলো ছাড়া এটা কিন্তু সম্ভব না। কারণ সূর্যের আলো ছাড়া তো আলোক পর্যায় হবে না। আলোক পর্যায়ে আমরা কি বলছিলাম মনে আছে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি হয়েছিল, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে শক্তি উৎপন্ন হয়েছিল, ওই শক্তি থেকে আলোক নিরপেক্ষ পর্যায়ে আমাদের শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয়েছিল। কিন্তু যদি এই আলোক পর্যায়টা না হইতো, তাহলে কিন্তু আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়টা চলতো না। তোমরা যারা দাবি করতে পারো যে ভাইয়া আমাদের তো সালোক সংশ্লেষণ তো সবসময় চলতে পারে, কিন্তু ভাই সূর্যের আলো না থাকলে, আলোক পর্যায়টা যদি না থাকে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনোদিন চলবে? যদি ওই শক্তিটা উদ্ভিদ না পায়, তোমাদের একদম শুরুতে যেটা পড়াইলাম যে স্থিতিশক্তি হিসেবে শক্তি জমা থাকে, তো ওই শক্তিটা যদি উদ্ভিদ না পায়, তাহলে কি আলোক নিরপেক্ষ পর্যায়ে এসে খাদ্য তৈরি করতে পারবে? অবশ্যই পারবে না। তাই সূর্যের আলো ছাড়া এটা সম্ভবই না, সূর্যের আলো ছাড়া এটা সম্ভব না। আর এখানে সূর্যের আলো ছাড়াও এটা সম্ভব, সূর্যের আলো ছাড়াও সম্ভব। ঠিক আছে, আচ্ছা, পরে আসো আমরা আমাদের ইয়েতে চলে যাই, উদ্ভিদের। আচ্ছা, এটা কিন্তু আরেকটা পার্থক্য আমরা যেটা পাই সেটা হচ্ছে, এটা শুধু সবুজ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। প্রথমে আমরা একটা পয়েন্ট দিছিলাম যে এটা শুধু উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, ওইটা সকল জীবে। আবার আরেকটা বলতে পারি এটা শুধু সবুজ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, মানে আরেকটু প্রিসাইজ করে আমরা বললাম, আরেকটু ব্যাখ্যা করে। আর এইটা সকল উদ্ভিদে ঘটে। আবার আরো একটা দেওয়া যায়, যেমন অনেক জায়গায় কিন্তু সালোক সংশ্লেষণ হয় না, অনেক উদ্ভিদেও হয় না। যেমন ধরো কি বলবো, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল নামের মধ্যে সবুজ থাকলেও এ কিন্তু সালোক সংশ্লেষণ করে না, কিন্তু শোষণ কিন্তু ঠিকই করে। শোষণ সবাই করতেছে, কারণ ভাই শক্তি সবাই লাগবে। বেঁচে থাকতে পৃথিবীর সব প্রাণী চায়, আর বেঁচে থাকার জন্য আমাদের কি লাগে, বেঁচে থাকার জন্য আমাদের লাগে হচ্ছে শক্তি। আর এই শক্তিটা উৎপন্ন হয় কোথা থেকে, শক্তিটা আসে হচ্ছে শোষণ থেকে। আচ্ছা, এখন শোষণের হার কোথায় বেশি হবে বলতো? সাপোজ তোমাকে একটা রাফ একটা আইডিয়া দিই, একটা জিনিস দিয়ে। ধরো দুইটা মানুষ, একটা মানুষ অনেক বেশি খেলাধুলা করে, তো দুইটা ছেলে, তুমি আর তোমার বন্ধু, তুমি অনেক বেশি খেলাধুলা করো, কিন্তু তোমার বন্ধু কোনো খেলাধুলা করে না। এখন তোমার বন্ধুর বেশি শক্তি লাগবে নাকি তোমার বেশি শক্তি লাগবে বলো? দেখো, তোমার বন্ধু কোনো খেলাধুলা করে না, তাহলে তোমার বন্ধুর কম শক্তি লাগবে না, কারণ তার শক্তি খরচ হচ্ছে কম। আর তুমি খেলাধুলা করো, তাহলে তোমার শক্তি খরচ হচ্ছে বেশি, তাহলে কি তোমার শক্তির প্রয়োজনটা বেশি না? অবশ্যই তোমার শক্তির প্রয়োজন বেশি। এবার আসো, ধরো যা কিছু বৃদ্ধি পায়, যা কিছু বৃদ্ধি পায়, যা কিছু বৃদ্ধি পায়, সেখানে শক্তি বেশি লাগে, শক্তি বেশি লাগে। যেহেতু সেখানে শক্তি বেশি লাগে, কারণ শক্তি কেন বেশি লাগতেছে, কারণ সে বড় হচ্ছে ভাই, সে তো বৃদ্ধি পাচ্ছে। এখন ধরো একটা বুড়া মানুষ কি করে, ধরো একদম বৃদ্ধ মানুষ, সে কি করবে, সে কি অত কাজ করতে পারবে? পারবে না, সে এক জায়গায় চুপচাপ বসে থাকবে। তাহলে কি তার বেশি শক্তি লাগবে? না। যে এক ইয়াং এনার্জেটিক মানুষ, যে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, তার বেশি শক্তি লাগবে। তাহলে কি হচ্ছে, যা কিছু বৃদ্ধি পায়, মানে এই জিনিসগুলো বড় হচ্ছে, তাহলে তার শক্তি বেশি লাগবে না? যা কিছু বৃদ্ধি পায় তার শক্তি বেশি লাগে, আর যার শক্তি বেশি লাগে
তার কি হবে, শক্তি উৎপন্ন বেশি করতে হবে, তাইলে তার কি হবে, শোষণের হার বেশি হবে, শোষণের হার বেশি হবে, কারণ এরা বৃদ্ধি পাচ্ছে ভাই, যারা বৃদ্ধি পাচ্ছে এদের শক্তি বেশি লাগবে, কারণ শক্তি বেশি লাগলে শক্তিটা তো বেশি বেশি উৎপন্ন করতে হবে, এখন শক্তি উৎপন্ন হয় শোষণের মাধ্যমে, তাইলে শোষণের হারও তাদের কি হবে, শোষণের হারও তাদের বেশি হবে। আচ্ছা, এরপরে দেখো এই বেশি শক্তিটা আসলে কাদের কাদের লাগে, এটা একটা আমাদের জানার বিষয়। এই বেশি শক্তি যে লাগে, এই বেশি শক্তিটা লাগে কাদের কাদের। আসো, উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, মানুষের ক্ষেত্রে এটা তো অনেক অবভিয়াস, যেমন ধরো যারা একটু ইয়াং, যারা ধরো একটু কম বয়স, যাদের বডি বৃদ্ধি পাচ্ছে, তাদের শক্তি বেশি লাগবে, তাদের শোষণের হার বেশি হবে। উদ্ভিদের ক্ষেত্রে ধরো বর্ধিষ্ণু শব্দটা যেখানেই থাকবে, বর্ধিষ্ণু, এই বর্ধিষ্ণু মানে কি, বর্ধিষ্ণু মানে হচ্ছে বড় হচ্ছে, বর্ধিষ্ণু মানে হচ্ছে বড় হচ্ছে, তাহলে এই বর্ধিষ্ণু শব্দটা যেখানে যেখানেই থাকবে মনে রাখবা সেখানেই শোষণের হার বেশি হবে। এখন প্রশ্ন সমস্যা হচ্ছে তোমার পরীক্ষায় তোমাকে এই বর্ধিষ্ণু শব্দটা উল্লেখ করে দিবে না তো তোমাকে এই বর্ধিষ্ণু শব্দটা কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দিবে না, কারণ বর্ধিষ্ণু থাকলে তো পোলাপান বুঝেই যাবে, তাই না? তো তোমাকে কি করবে, তোমাকে জানতে হবে কোন কোন জায়গাটা আসলে বৃদ্ধি পায় বা বর্ধিষ্ণু হয় বা বড় হয়। যেমন উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, বা সহজ কথায় কাণ্ড তো বড় হয়, তাই না? মনে রাখবা কাণ্ড, কাণ্ডের অগ্রভাগ যদি বর্ধিষ্ণু শব্দ উল্লেখ করে দেয় তাইলে তো হইলই, নাইলে তোমার মনে রাখো কাণ্ডের অগ্রভাগ, কাণ্ড বড় হয় উদ্ভিদের। এরপরে উদ্ভিদের কি বড় হয়, মূলের অগ্রভাগ, এরপর বর্ধিষ্ণু ভ্রূণ, বর্ধিষ্ণু ভ্রূণ, এরা কিন্তু বড় হয়। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, যে কোথায় কোথায় শোষণের হার বেশি, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, বর্ধিষ্ণু ভ্রূণ, এইসব জায়গায় কি হয়, এইসব জায়গায় শোষণের হার বেশি হয়, শোষণের হারটা কিন্তু বেশি হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম কোথায় কোথায় শোষণের হার বেশি হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু উদাহরণ আছে, যেমন এখানে বলছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, ফুলের পাতার কুড়ি, এরপরে হচ্ছে ফুলও কিন্তু বড় হয়, ঠিক আছে, ফুলও একটা উদাহরণ। মূল তো আছেই বলছি, কাণ্ডও বলছি, আরো কি আছে, বীজ, অঙ্কুরিত বীজ, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি কি আছে, ভ্রূণ শব্দটা এখানে লেখে নাই, এটাও তোমাদের বইতে যদি না থাকে তাহলে পাশে লিখে নিবা, এটাও কিন্তু শোষণের হার বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো ফুলে হয়, পাতায় হয়, পাতার কুড়ি মানে ছোট ছোট, ঠিক আছে? অঙ্কুরিত বীজ মানে কি, যেটা অঙ্কুরোদ্গম হচ্ছে, বড় হচ্ছে, সহজ কথায়, ঠিক আছে? অঙ্কুরোদ্গম হচ্ছে। পর মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ, এইসব জায়গায় কি হয়, শোষণ ক্রিয়ার হার কিন্তু বেশি হয় এইসব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই যে শোষণ, এই শোষণটা আসলে হয় কোথায়? আমাদের কোষে একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটার নাম কি, আমাদের কোষের ওই অঙ্গাণুটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আরেকটা আছে সেটা হইতেছে সাইটোপ্লাজম। এখন দেখো তোমার এই মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম, এই দুইটা অঙ্গতেই হচ্ছে আমাদের শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন, যে এই শোষণটা আসলে কোথায় হয়, এই শোষণটা হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে। আচ্ছা, তাইলে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম, তাহলে মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দুইটা কি একসাথে হয়, একই ধারে চলতে থাকে? না। কিভাবে চলতে থাকে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, নিম্ন শ্রেণীর উদ্ভিদে মাইটোকন্ড্রিয়াটা থাকে না, নিম্ন শ্রেণীর উদ্ভিদে থাকে না, যেমন ধরো অণুজীব বা অনেক ব্যাকটেরিয়া, এসবে কি হয়, মাইটোকন্ড্রিয়াটা থাকে না। তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে শুধু সাইটোপ্লাজমেই, কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত একটু পরে পড়বো, তার আগে রাফ আইডিয়া দিচ্ছি যে সাইটোপ্লাজমেই কিন্তু তাদের এই যে শোষণ প্রক্রিয়াটা, এই শোষণ প্রক্রিয়াটা চলতে থাকে। আর যত উচ্চ শ্রেণীর জীব আছে, ওই উচ্চ শ্রেণীর জীবে এই মাইটোকন্ড্রিয়াতেই কি হয়, শোষণ হয়ে থাকে। সব উচ্চ শ্রেণীর জীবে কি হয়, উচ্চ শ্রেণীর জীবে মাইটোকন্ড্রিয়াতে শোষণ কিন্তু হয়ে থাকে। এই জন্য তোমার মাইটোকন্ড্রিয়াকেই আমাদের পাওয়ার হাউস অফ এনার্জি বলা হয় বা
শক্তি কেন্দ্র কিন্তু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়াতে উচ্চ শ্রেণীর সকল জীবে মাইটোকন্ড্রিয়াতেই শোষণের একটা ধাপ বাদে বাকি সব ধাপগুলা হয়ে থাকে। বুঝছো? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা সিকিউ প্রশ্ন, খ নম্বরের প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এই যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় শোষণ সম্পন্ন হয়, তাইলে আমাদের এটাও হয়ে গেল। এখন আসো শোষণের প্রকারভেদ। শোষণ কয় প্রকার? শোষণ হচ্ছে দুই প্রকার, সবাত শোষণ আর অবাত শোষণ। এখন এই প্রকারভেদটা করা হয়েছে কিসের মাধ্যমে বলো তো? এই প্রকারভেদটা করা হয়েছে হচ্ছে আমাদের অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদের এই শোষণের কমপ্লিট যে প্রকারভেদটা সেটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের যেই সবাত শোষণ, সবাত শোষণে হচ্ছে অক্সিজেন প্রয়োজন, আর অবাত শোষণে কি হয়? অবাত শোষণে অক্সিজেন, তাইলে অক্সিজেনের অনুপস্থিতিতে যেই শোষণ হয় ওইটাই হলো অবাত শোষণ, অবাত শোষণ। আর অক্সিজেনের উপস্থিতিতে যেই শোষণটা হয় সেটাই হচ্ছে আমাদের সবাত শোষণ। এখন তাহলে বলো তো মানুষে কোনটা হয়? এটা তো খুব অবভিয়াস না? মানুষ কি করে? আমরা দৈনিক মানে প্রতিটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আর এর মাধ্যমে আমরা মূলত কি নিচ্ছি? আমরা এর মাধ্যমে অক্সিজেন নিচ্ছি। তাহলে অক্সিজেনটার প্রয়োজন হচ্ছে না, তো এই অক্সিজেন লাগে হচ্ছে সবাত শোষণে। এই জন্য সবাত শোষণে অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু অবাত শোষণে কি হয় না? অক্সিজেন প্রয়োজন হয় না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাইলে এই অবাত শোষণটা আসলে কোথায় হয়? এই অবাত শোষণটা হয় যত নিম্ন শ্রেণীর জীব আছে, ওইসব নিম্ন শ্রেণীর জীব, যেমন ধরো বিভিন্ন অণুজীব, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন শৈবাল বা ছত্রাক, এই সব জায়গায় কি হয়? এই সব জায়গায় এই অবাত শোষণটা হয়ে থাকে। এদের অক্সিজেন প্রয়োজন হয় না, কারণ তারা যেসব জায়গায় থাকে সেসব জায়গায় কিন্তু সবসময় অক্সিজেন থাকে না। বুঝতে পারছো? এই জন্যই এদের অক্সিজেন প্রয়োজন হয় না। কিন্তু মানুষ যেই জায়গায় থাকে সেই জায়গায় সবসময় অক্সিজেন থাকে, কিংবা মানুষ সবসময় অক্সিজেন নিতে থাকে, থাকুক আর না থাকুক, তাই না? কারণ অক্সিজেন নাই, মানুষও নাই, মরে গেছে। ঠিক আছে, তার আর কোনো শোষণ হয় না, তার বাড়িতে কিছুই হয় না। কিন্তু এরা হচ্ছে নর্মালি যেসব জায়গায় থাকে সেখানে অক্সিজেনটা থাকে না, এই জন্য হচ্ছে তাদের অক্সিজেন প্রয়োজন হয় না। এখন আরেকটা মজার বিষয় আছে, মানুষের দেহ কিন্তু এক জায়গায় অবাত শোষণ হয়। কোন জায়গায় হয় এটা আমরা পরে বলতেছি, দেখো। আচ্ছা, এখন আমরা সবাত শোষণ নিয়ে একটু পড়ে নিই। সবাত শোষণে কি হয়? অক্সিজেনের প্রয়োজন হয়, ভালো কথা। শোষণিক বস্তু, শোষণিক বস্তু কারা, কাদের আসলে শোষণ হবে এটা আমি তোমাদেরকে আগে বলি নাই, তো এখন শুনে নাও। শোষণ কিন্তু বলছি ইনডাইরেক্টলি, কিন্তু বলছি, ডাইরেক্টলি বলা হয় নাই যদিও। আমি তোমাদেরকে বলছিলাম না, মনে আছে? তোমার হচ্ছে আমরা খাদ্য খাই, খাদ্য থেকে শক্তি পাই শোষণ প্রক্রিয়ায়। এখন খাদ্য ধরো আমরা খাইলাম, আমরা কি খাই? মূলত তিন ধরনের খাদ্য খাই না? শর্করা, আমিষ আর স্নেহ, এগুলোই তো খাই, তাই না? এখন শর্করাটা পরিপাকের পর কিসে পরিণত হয় বলো তো? শর্করা জাতীয় খাদ্যটা পরিপাকের পর, শর্করা জাতীয় খাদ্যটা পরিপাকের পর গ্লুকোজে পরিণত হয়। আমিষটা কিসে পরিণত হয়? আমিষটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আর স্নেহটা কিসে পরিণত হয়? স্নেহটা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কি হয়? পরিণত হয়। আচ্ছা, এবার দেখো, স্নেহ হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা হচ্ছে গ্লুকোজ। তাহলে এইগুলোর যে এন্ড প্রোডাক্ট, মানে এই ফ্যাটি অ্যাসিড একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা উপাদান, এরাই হইতেছে আমাদের শোষণিক বস্তু। পরিপাকের পর তো এগুলোই উৎপন্ন হচ্ছে, তাই না? মানে এগুলোই তো শোষণ হবে, এগুলো শোষণ হয়ে কি হবে? আমাদের শক্তি উৎপন্ন হবে। এজন্যই এদেরকে বলা হয় হচ্ছে শোষণিক বস্তু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আবার আগের ইয়েতে চলে যাই আমরা। তো শোষণিক বস্তু এখানে যা লিখছে এরা শর্করা, প্রোটিন, লিপিডই লিখছে, অত ভেঙে ভেঙে লিখে নাই। কিন্তু আমি তোমাদেরকে চাই একদম এক্সাক্ট তথ্য দিতে, এই জন্য পুরো ভেঙে ভেঙে জিনিসটা বুঝাই দিলাম। আচ্ছা, তো শোষণিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হবে, মানে কোনো আংশিক জারিত হবে না। মানে এই যে লাস্টের উপাদানগুলো ছিল, যেমন তোমার গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এরা একটু একটু করে জারিত হবে না, এরা পুরোটাই জারিত হবে। ঠিক আছে, মানে ভেঙে যাবে, এরা পুরোটাই ভেঙে যাবে, একটু একটু করে ভাঙবে না, পুরাটাই ভেঙে যাবে। তাহলে এরা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। আর কি কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে আমরা নাকের মাধ্যমে বের করে দিই।
শ্বাস প্রশ্বাসের সময়। তাহলে বুঝতে পারলা আমরা যে শ্বাস প্রশ্বাসের সময় অলওয়েজ কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি না, এই কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে আসতেছে, আমাদের পুরো বডিতে বিভিন্ন প্রান্তে শোষণ চলতেছে, ওই শোষণ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে ওইটাই কিন্তু আমরা কি করতেছি, নাকের মাধ্যমে বের করে দিতেছি। বুঝতে পারছো, ফিল করতে পারতেছো জিনিসটা? সবসময় বুঝে বুঝে পড়বা। মনে করো যে কোনো পড়া যখন তোমরা পড়বা সেটা চেষ্টা করবা ফিল করে পড়ার। মানে ধরো সবকিছু তোমার পরীক্ষায় লাগবে না, বাট যেইটুক তোমরা জানতেছো এইটুক যেন তোমরা সম্পূর্ণটা বুঝে জানো। তাইলে উৎপন্ন বস্তু কি কি ছিল? অনেক উৎপন্ন বস্তু ছিল আমাদের কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন হয়, আর স্থিতি শক্তি উৎপন্ন হয়। এই স্থিতি শক্তিটাই আমরা বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। ঠিক আছে, এবার আসো শোষণের বিক্রিয়া। C6H12O6 এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ এইখানে শোষণিক বস্তু হিসেবে আমরা শুধু গ্লুকোজটারই দেখাইছি, শুধু শর্করার জাতীয় খাদ্যটাই ভেঙে কিভাবে উৎপন্ন হয় সেটাই দেখাইছি। তো গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়াই হচ্ছে জারণ বিক্রিয়া। তোমরা কেমিস্ট্রিতে জারণ বিজারণ চ্যাপ্টারে এগুলো আরো ভালো পড়তে পারবা, কিন্তু জাস্ট একটা ধারণা দিয়ে রাখি, মনে করবা অক্সিজেনের সাথে বিক্রিয়াই হইতেছে জারণ বিক্রিয়া, জারিত হওয়া, অক্সিজেনের সাথে মানে জারিত হওয়া। এই এরপরে বিভিন্ন এনজাইম ক্রিয়া করে কি কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, পানি উৎপন্ন করলো, আর কি হবে? শক্তি উৎপন্ন হবে। কতটুকু শক্তি উৎপন্ন হবে? 686 কিলো ক্যালোরি পার মোল বা 38 অণু এটিপি। 38 অণু এটিপি, অনেক জায়গায় 36 অণু লেখে, বাট 38টাই সর্বজন গৃহীত সাধারণত ধরা হয়। বাট তোমাদের বইতে অনেক জায়গায় 36 লেখা থাকতে পারে, বইতে গাইডে অনেক জায়গায়। তো এটা হচ্ছে আমরা 38ই ধরি সাধারণত, ঠিক আছে, বা 36 যাই থাকবে, তোমার বই যখন পড়বা তখন যা পাবা তাই হচ্ছে লিখে দিবা। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে বুঝতে পারলা জিনিসটা? আচ্ছা, আমরা সবাদ শোষণ নিয়েই মূলত আজকে পড়বো। সবাদ শোষণই মানুষের হয়, এটা নিয়ে আজকে আমরা পড়বো। তো আসো এরপর অবাত শোষণ নিয়ে একটু আলোচনা করি। অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তোমরা আগেই বলে দিছি তোমাদেরকে, অনুপস্থিত ইজ ইকুয়াল টু অবাত। অনুপস্থিতের অবাতের অনুপস্থিতের অবাতের মনে থাকবে? তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে যেই শোষণ হয় ওইটাই হচ্ছে আমাদের অবাত শোষণ। আচ্ছা, এখানে শোষণিক বস্তু আংশিকভাবে জারিত হয়। আগেরটাই কি হয়েছিল দেখো, সবাত শোষণে শোষণিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়েছিল, অবাত শোষণে শোষণিক বস্তু কিন্তু আংশিকভাবে জারিত হয়েছে। দেখছো? এখন দেখো উৎপন্ন বস্তু কি? এখানে উৎপন্ন বস্তু হচ্ছে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য শক্তি। তাইলে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড দুটোই হয় এমন না, ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড যে কোনো একটা হয়। আচ্ছা, এরপরে এদের যে বিক্রিয়াটা দেখো, C6H12O6 সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হইলো? C2H3O6, ইথাইল অ্যালকোহলের সংকেত, কার্বন ডাই অক্সাইড আর শক্তি। এতে কত শক্তি হয়েছিল? মাত্র 56 শক্তি উৎপন্ন হয়েছে, 56 কিলো ক্যালোরি পার মোল। তাইলে এর হয়েছে মাত্র 56, আর আমাদের সবাত শোষণে কত হয়েছিল? 686। ভাই কোথায় 56 কোথায় 686? হিউজ ডিফারেন্স না? এর হয়েছে মাত্র 56 কিলো ক্যালোরি আর ওর হয়েছিল 686। আচ্ছা, এবার দেখো কেবলমাত্র কিছু অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতেই হচ্ছে এই ইয়েটার অবাত শোষণটা হয়ে থাকে। তাহলে কোথায় কোথায় হয়? আমি তোমাকে আগেই বলছি, অণুজীবে হয়, ব্যাকটেরিয়ায় হয়, ছত্রাক, ইস্ট কিন্তু একটা ছত্রাক, ঠিক আছে? তো এই সব জায়গায় হয়। এখন আসো আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সলভ করে ফেলি, ঠিক আছে? অবাত শোষণ আর সবাত শোষণের পার্থক্য অলরেডি আমরা কিন্তু এটা করে ফেলছি, তোমরা নিজেরাই কিন্তু পার্থক্য করে ফেলতে পারবা। তাও ধরো বলে দিচ্ছি, সবাত অবাত। সবাতে কি হয় দেখো, পয়েন্ট নাম্বার 1, সবাতে অক্সিজেন লাগে। অবাতে কি হচ্ছে? অক্সিজেনটা লাগে না। সবাতে কি হচ্ছে? সম্পূর্ণ জারিত হচ্ছে, শোষণিক বস্তু সম্পূর্ণ জারিত হয়, কিন্তু অবাতে কি হচ্ছে? অসম্পূর্ণভাবে জারিত হচ্ছে, অসম্পূর্ণভাবে জারিত হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে আমরা কি বলতে পারি? সবাত শোষণে 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হচ্ছে।
অবাধ শোষণে কত হচ্ছে? মাত্র 56 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আরো পয়েন্ট দিব। সবাধ শোষণে কি কি উৎপন্ন হচ্ছে আমাদের? সবাধ শোষণে আমাদের আরো উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি। আর অবাধ শোষণে কি কি উৎপন্ন হচ্ছে? অবাধ শোষণে হচ্ছে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, এগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে। আচ্ছা, সবাধ শোষণ কাদের হয়? উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী, উন্নত শ্রেণীর উদ্ভিদ ও। আর অবাধ শোষণটা কাদের হয়? অবাধ শোষণটা হয় হচ্ছে ইস্ট, ব্যাকটেরিয়া, এদের হয়, তাই না? তাইলে আমরা কিন্তু একটা প্রশ্ন সলভ করতে পারলাম। এই প্রশ্নটা কিন্তু আমাদের সৃজনশীলে আসে। আচ্ছা, তাহলে আমরা সবাধ শোষণ এবং অবাধ শোষণের পার্থক্য করে ফেললাম, 5টা পয়েন্ট দিছি, এনাফ। এরপরে আসো সবাধ শোষণের ধাপ। আমরা এখন সবাধ শোষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক মজার, কিন্তু এই জিনিসগুলো আসলে অনেকে বোঝো না, এর কারণ হচ্ছে তোমাদেরকে বোঝাইতে পারে না। আজকের এই ক্লাসটা করার পর আশা করি কারো আর শোষণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবাধ শোষণের ধাপ, 4টা ধাপ আছে। কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে এই 4টা আগে মুখস্থ করে ফেলতে হবে। আমার সাথে সাথে বলো। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। যে কোনো জিনিস তুমি যদি 4বার পড়ো তাইলে সেই জিনিস তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি যদি 4বার পড়ো এবং 4বার শোনো, ধরো তোমরা যদি কোনো স্টাডি পার্টনার থাকে, যেমন ধরো তোমার কোনো বন্ধু যার সাথে তুমি পড়াশোনা করো, তাহলে তার সাথে যদি পড়ো তাহলে তুমি 4বার শুনবা, 4বার নিজে বলবা, তোমার মুখস্থ হয়ে যাবে। আর যদি একা একা পড়ো, একটা জিনিস 8বার পড়বা, 8বার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাও যদি মুখস্থ না হয় লিখে লিখে মুখস্থ করবা, এটা কিন্তু খুবই এফেক্টিভ। ইনফ্যাক্ট আমি যে পড়াশোনা করি, আমি কিন্তু মেডিকেলে পড়াশোনা করি, ঢাকা মেডিকেল কলেজে, এবং আমার কিন্তু মেডিকেলের পড়াশোনা, তোমাদের যাদের ধারণা আছে, বড় ভাই বোন আছে বা দেখছো, তারা কিন্তু যেন প্রচুর মুখস্থ করতে হয়। আর আমিও কিন্তু লিখে লিখে মুখস্থ করি, ঠিক আছে? এটা কিন্তু খুবই এফেক্টিভ একটা উপায় মুখস্থ করার পড়া। আমি আমার এসএসসি ইন্টারে থাকতেও পড়া মুখস্থ করতাম এভাবেই, এখনও এভাবেই করি, তোমরাও করবা, ঠিক আছে? যে কোনো জিনিস যখন লিখবা, কারণ লেখার উদ্দেশ্য কি, তোমার চোখ সেটা দেখবে, ঠিক আছে? আর যে কোনো জিনিস আমরা যখন একবার চোখে দেখবো, নিজে লিখে চোখে দেখবো, নিজের হাতের লেখায়, ওইটা কিন্তু আমাদের মনে থাকবে। এই জন্য নোট করা কিন্তু অনেক এফেক্টিভ। তোমরা কিন্তু নোট করতে পারো, বুঝতে পারছো? নোট করা কিন্তু আসলে অনেক এফেক্টিভ। আচ্ছা, এরপরে আসো আমরা সবাধ শোষণের ধাপ নিয়ে আলোচনা করি। তো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো এখন দেখো, এই যে 4টা ধাপ, এই 4টা ধাপের একদম প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, এই ধাপটাই হয় সাইটোপ্লাজমের, বাকি সব হয় মাইটোকন্ড্রিয়ায়। তাহলে গ্লাইকোলাইসিস যেই ধাপটা, শুধু এই ধাপটাই সাইটোপ্লাজমে হয়, বাকি যতগুলা ধাপ আছে সবগুলাই কোথায় হয়? সবগুলাই হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এটা যে সাইটোপ্লাজমে হয়, এখন সাইটোপ্লাজম তো নিম্ন শ্রেণীর উদ্ভিদেও আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদেও আছে। তাইলে এটা অবাধ শোষণেরও প্রথম ধাপ, এটা সবাধ শোষণেরও প্রথম ধাপ, ঠিক আছে? অবাধ শোষণের ধাপই আছে 2টা। এর প্রথম ধাপও গ্লাইকোলাইসিস, সবাধ শোষণের প্রথম ধাপও গ্লাইকোলাইসিস। কারণ সাইটোপ্লাজম তো সব উদ্ভিদ, সব প্রাণী, সকল শ্রেণীর উদ্ভিদ প্রাণীর কোষেই থাকে। বুঝতে পারছো এবার? আচ্ছা, এরপরে আসো আমাদের অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এগুলো সব হয় মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এই যে শোষণের 3টি ধাপই কোথায় হচ্ছে? শোষণের 3টি ধাপই সংঘটিত হয়, শোষণের 3টি ধাপই সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। শোষণের 3টি ধাপই সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল বা শক্তি ঘর বা শক্তি উৎপন্ন কেন্দ্র, কারণ এখানেই কিন্তু শক্তিটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আমাদের সবাধ শোষণ হয়ে গেল। এরপরে আসো
আমরা সবাত শোষণের ধাপ নিয়ে আলোচনা করব। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, এখন ধরো আমরা কি শোষণ করতেছি, কোন বস্তুটার? গ্লুকোজ। গ্লুকোজের শোষণ হবে। এখন গ্লুকোজের সংকেত পারো তোমরা C6H12O6। তাহলে কার্বন কয়টা আছে? 6টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। এখন দেখো, একটা গ্লুকোজ জারিত হচ্ছে। জারিত হওয়া মানে কি? অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে? পাইরুভিক অ্যাসিড। কয় অণু? 2 অণু। তাইলে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে, ধরো পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, 2টা C3H4O3 উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ভালো কথা, 2টা C3H4O3 উৎপন্ন হচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে? 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, 4 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। NADH2, জিটিপি, এমপি এগুলো হচ্ছে এটিপির মতো বিভিন্ন শক্তি মুদ্রা। এগুলো লাস্টে গিয়ে এটিপি হয়ে যাবে, বুঝতে পারছো? তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এত না বোঝার কিছু নেই। এগুলো মনে করবে এটিপির মতো একটা শক্তি মুদ্রা টাইপের, ঠিক আছে? আচ্ছা, এটা কেন কোনো অক্সিজেন প্রয়োজন হয় না? কেন অক্সিজেন প্রয়োজন হয় না? কারণ এটা অবাত এবং সবাত উভয় শোষণেরই প্রথম ধাপ। এটা অবাতে কি হয়? অক্সিজেন লাগে? লাগে না। তাহলে অবাতে যেহেতু হচ্ছে, তাই এখানে অক্সিজেন না হইলেও চলবে। আচ্ছা, এটা সাইটোপ্লাজমে ঘটে। ভালো কথা। তাইলে আমরা কি পাইলাম? আমাদের 6টা কার্বন ছিল, 6টা কার্বন ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2টা যৌগ হইল, 2টা পাইরুভিক অ্যাসিড হইল, এক একটা 3 কার্বন বিশিষ্ট। এইভাবে আমাদের 6টা কার্বন প্রথমে ভাঙলো। আচ্ছা, ভালো কথা। আর এটিপির হিসাব মনে রাখবে। এটিপির হিসাব আমরা লাস্টে গিয়ে দেখাই দিব, তাও মনে রাখো। 4 অণু এটিপি উৎপন্ন, 2 অণু NADH2। এরপরে আসো, আমাদের যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হইল, পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন ছিল? C3H4O3। পাইরুভিক অ্যাসিডে ছিল হচ্ছে আমাদের 3টা কার্বন। এখন এই পাইরুভিক অ্যাসিডটাও কি হবে? পাইরুভিক অ্যাসিডটাও ভেঙে যাবে। পাইরুভিক অ্যাসিড ভেঙে কি উৎপন্ন হবে? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে প্লাস কার্বন ডাই অক্সাইড আর NADH2, ওগুলো তো লাগবেই। তো অ্যাসিটাইল কোয়ে আর কার্বন ডাই অক্সাইড হইল। এখন দেখো, পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল কয়টা? আর এইটা কিন্তু সিকিউতে আসবে, সবাত শোষণের বর্ণনা তোমার লিখতে হবে। আমি যা যা লিখছি তোমরা এগুলোই লিখবা। চাইলে একদম স্লাইডে যা আছে একদম তোমরা হুবহু লিখে দিতে পারো, চাইলে স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আমরা প্রত্যেকটা হচ্ছে স্লাইডে কিছুক্ষণ করে লাস্টে টাইম দিব পড়ানোর পর, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। যা লেখা আছে, যে কয়েকটা পয়েন্ট আছে, 2 লাইন থাকলে 2 লাইন, 1 লাইন থাকলে 1 লাইন, যা লেখা আছে তাই লিখবা। কারণ আমি আমার প্রত্যেকটা স্লাইড, আমার এই বায়োলজিতে প্রত্যেকটা স্লাইড এমন ভাবে তৈরি করা যে তুমি স্ক্রিনশট নিয়ে শুধু স্লাইডও যদি মুখস্থ করো, তোমার বই পড়াই লাগবে না। সাপোজ বই তুমি পড়লা না, শুধু স্লাইড মুখস্থ করলা, তাতেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাতেই তোমার সিকিউ সব পারবা। বোঝো আর না বোঝো, সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ফুল নম্বর তুমি পাবা, এইটুক গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে। আচ্ছা, এবার আসো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখন দেখো, পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন ছিল? 3টা কার্বন। এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে? এই অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েতে কার্বন আছে 2টা, 2 কার্বন। আর একটা কার্বন কই গেল? আর একটা কার্বন এই কার্বন ডাই অক্সাইডে, এখানে একটা কার্বন। তাহলে 2টা কার্বন এইভাবে ভাঙলো। পাইরুভিক অ্যাসিড কিন্তু 2টা হয়েছিল, আমি একটা দিয়ে দেখাইছি। তাহলে পাইরুভিক অ্যাসিড কিন্তু 2টা হয়েছিল আমাদের। পাইরুভিক অ্যাসিড 2টা হয়েছিল। প্রথমে হচ্ছে 6টা কার্বন ছিল না, গ্লুকোজের ছিল 6টা কার্বন। ওই 6টা কার্বন ভাঙলো। কিভাবে ভাঙলো? 3-3 পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট। এই পাশে পাইরুভিক অ্যাসিড আর একটা পাইরুভিক অ্যাসিড। এবার পাইরুভিক অ্যাসিড ভাঙলো কিভাবে? 2+1। 2+1 মানে কি? এই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এই হইতেছে আমাদের কি? অ্যাসিটাইল কোয়ে, আর একটা কি সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড। অ্যাসিটাইল এইখানেও 2-1, অ্যাসিটাইল কোয়ে আর কার্বন ডাই অক্সাইড। এই কার্বনের সংখ্যা জানানোর তোমার উদ্দেশ্যটা কি? কার্বনের সংখ্যা জানানোর উদ্দেশ্যটা হইতেছে সেই পুরনো জিনিস, তোমরা যাতে জিনিসটা বোঝো। ভাই আমি চাই তোমরা যাতে বায়োলজি বোঝো, তোমাদের বায়োলজির ভয়টা দূর হোক, ঠিক আছে? দেখো, তোমরা যদি জিনিসটা বোঝো তাইলে কিন্তু তোমাদের কিছু মুখস্থ করতে হবে না। যেমন ধরো গ্লুকোজ, তোমার অন্য বন্ধুরা কি করবে? মুখস্থ করবে। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এরকম মুখস্থ করবে। কিন্তু তুমি কি করবা? তুমি করবা গ্লুকোজ ভাঙে। গ্লুকোজ ভেঙে কি হয়? 3, গ্লুকোজে ছিল 6টা, এটা ভাঙলো, অর্ধেক হইলো 3-3।
3 কার্বন বিশিষ্ট জানি কি ছিল, পাইরুভিক অ্যাসিড, নামটা মুখস্থ করবা জাস্ট। তোমার জাস্ট পাইরুভিক অ্যাসিড যখন নামটা মুখস্থ করবে, সংকেত তোমার এইভাবে এমনিই মনে থাকবে, কার্বনের সংখ্যাও তোমার এমনি মনে থাকবে। আর এসব কয় কার্বন বিশিষ্ট যৌগ, এসব যখন তুমি লিখবা তোমার খাতার মান অনেক বৃদ্ধি পাবে। যেটা বলতেছিলাম যে এই গ্লুকোজ থেকে 3 কার্বন বিশিষ্ট দুইটা হয়, সেটা 2 1 করে ভাঙে অ্যাসিটাইল কোয়ে আর কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, আর এখানে NADH2 উৎপন্ন হয়, রেস্থান তো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা এইটুক লিখে দিবা, পরীক্ষার খাতায় তোমার হয়ে যাবে। প্রথম এই যে এইটুক লিখলেই হয়, বিক্রিয়াটা দেখাইলেই হয়, এইগুলো না লিখলেও হয়। এইসব তো আমি হুদায় বোঝানোর জন্য লেখাইছি, জাস্ট স্লাইডে যেটুক আছে এইটুক লেখাইলেই হয়। ঠিক আছে, ক্রেবস চক্র। এবার দেখো ক্রেবস চক্রে গিয়ে কি হয়। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় পরীক্ষায় আসে শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? উত্তর কি হবে? শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস চক্র। শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? ক্রেবস চক্র। কারণ ক্রেবস চক্রে গিয়ে কি হয়, ক্রেবস চক্রে আমাদের যে ইয়াটা ছিল, অ্যাসিটাইল কোয়েটা উৎপন্ন হয়েছিল, এই অ্যাসিটাইল কোয়েটা ভেঙে যায়। অ্যাসিটাইল কোয়ের মধ্যে কার্বন কয়টা ছিল? অ্যাসিটাইল কোয়ের মধ্যে কার্বন ছিল 2টা। তাহলে এই 2টা কার্বনের কি উৎপন্ন হবে? 2টা কার্বন ডাই অক্সাইড হবে, 1 + 1। তাইলে দেখো আমাদের গ্লুকোজে ছিল 6টা কার্বন। এই 6টা কার্বন ভাঙতে 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 লাস্টে এসে কয়টা কার্বন হইলো? একটা কার্বন, জাস্ট একটা কার্বন, কার্বন ডাই অক্সাইড। যৌগটাকে কার্বন ডাই অক্সাইড। গ্লুকোজে ছিল কি? C6H12O6। দেখো কতটা মজার, তুমি জিনিসটা চিন্তা করো, দেখো বোঝার চেষ্টা করবা। আমরা কি খাইছি? শর্করা খাইছি না? শর্করা শর্করা খাইছি, আমরা ভাত খাইছি। ভাত কিসে পরিণত হয়েছে? ভাত হচ্ছে গ্লুকোজে পরিণত হয়েছে পরিপাকের পর। ভাত পরিপাকের পর, হজমের পর কিসে পরিণত হয়েছে? গ্লুকোজে পরিণত হয়েছে। গ্লুকোজে কয়টা কার্বন ছিল? 6টা কার্বন ছিল গ্লুকোজে, তাই না? এবার শোষণের লাস্টে গ্লুকোজে কয়টা কার্বন হয়ে গেছে? একটা কার্বন হয়ে গেছে, এবং একটা কার্বন বিশিষ্ট যৌগটা কি? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডই আমরা ত্যাগ করি। প্রতিনিয়ত যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, বুঝতে পারলা থেকে সেটা আসলো? ফিল করতে পারলা জিনিসটা? আমরা খাবার খাইতেছি, প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। কিভাবে কার্বন ডাই অক্সাইডটা ভাঙলো? কিভাবে কার্বন ডাই অক্সাইডটা ভাঙলো? বায়োলজি ফিল করার জিনিস, তুমি দেখতেছো চোখে, প্রকৃতিতে আছে, সেটা পড়তেছো। এটা তো সবচেয়ে মজার ভাই। এটা প্রতি মানুষের কেন এত অনীহা আমার আসলে জানা নেই। দেখো প্রথমে কি ছিল? গ্লুকোজ। গ্লুকোজে কয়টা? 6টা কার্বন। 6টা কার্বন কিভাবে ভাঙলো? 3টা কার্বন ভাঙলো। 3টা, ভালো কথা। এবার দেখো এই 3টা কার্বন কিভাবে ভাঙলো? পাইরুভিক অ্যাসিড হয়েছিল 3 কার্বন বিশিষ্ট। এটা কিভাবে ভাঙলো? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে আর একটা কার্বন ডাই অক্সাইড। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে, একটা কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড পরবর্তী চলে যায়, এটা বাদ দিলাম। লাস্টে কি হয়? এখানে থাকে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে কিভাবে ভাঙলো? 1 + 1, এটাই কার্বন ডাই অক্সাইড, এটাও 1 + 1। লাস্টে গিয়ে দেখলা কিভাবে 6 কার্বন থেকে 1 কার্বনে চলে আসলো? 6 কার্বন থেকে কিভাবে 1 কার্বনে চলে আসলো, এবং 1 কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইটাই বাতাসের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নাক থেকে ছেড়ে দেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। কার্বন ডাই অক্সাইডটা আমরা ছেড়ে দিলাম। এখন কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কি উৎপন্ন হয়েছিল? কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা হচ্ছে শক্তি উৎপন্ন হয়েছিল, শক্তি। এখন এই শক্তিটা কি হিসেবে থাকবে? শক্তি মুদ্রা হিসেবে থাকবে। শক্তিটা হচ্ছে শক্তি মুদ্রা হিসেবে থাকবে, মানে শক্তিটা ধারণ করে রাখবে। শক্তিটা ধারণ করে রাখবে কে কে? এটিপি তো থাকবে। এখন ক্রেবস চক্রে এটিপিটা সরাসরি উৎপন্ন হয় না, এখানে কি হিসেবে থাকে? এরা এরা NADH2, FADH2, GTP এই হিসেবে থাকে। এরাই পরবর্তীতে এটিপিটা তৈরি করে। কিভাবে তৈরি করে? দেখো এই যে পরবর্তীতে যে এটিপিটা তৈরি হয়, দেখো এই যে NADH2, এই NADH2 কিন্তু আগেও তৈরি হয়েছে, এখানেও NADH2 তৈরি হয়েছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময়। দেখো গ্লাইকোলাইসিসের সময়ও NADH2 তৈরি হয়েছে। এগুলো কিন্তু ফাও ফাও তৈরি হয় না, এগুলোর কিন্তু কাজ আছে। এগুলোর কাজটা কি? এগুলোর থেকেই পরবর্তীতে এটিপি হবে, এগুলোর থেকেই পরবর্তীতে এটিপিটা হবে। ঠিক আছে, কিভাবে হবে? ইলেকট্রন প্রবাহ তন্ত্রে হবে। ইলেকট্রন প্রবাহ তন্ত্রে গিয়ে কি হয়? ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এতক্ষণ যত NADH2 তৈরি হইলো, যত এটিপি তো তৈরি হয়েছে অনেক ডাইরেক্ট প্রথম গ্লাইকোলাইসিসে, এরপরে ধরো যত তোমার হইতেছে জিটিপি বা যা তৈরি হয়েছে FADH2, এগুলো সব
এটিপিতে তৈরি হয়, একটা প্রবাহতন্ত্র। এখানে বিভিন্ন প্রোটিন থাকে, বিভিন্ন কমপ্লেক্স থাকে, অনেক কিছু থাকে, এগুলোর বিস্তারিত তোমরা বড় হইলে জানতে পারবা। আপাতত জাস্ট জেনে রাখো প্রবাহতন্ত্রের মধ্যে কি হয়। প্রবাহতন্ত্রের মধ্যে এই যে এক অণু NADH2 থাকে, এই এক অণু NADH2 থেকে আমরা এটিপি পাই হচ্ছে 3 অণু। তাইলে এক অণু NADH2 থেকে এটিপি পাই কতটুকু? এক অণু NADH2 থেকে এটিপি পাই হচ্ছে আমরা 3 অণু। আচ্ছা, এক অণু FADH2 থেকে এটিপি পাই কতটুকু? এক অণু FADH2 থেকে এটিপি পাই আমরা 2 অণু। FADH2 থেকে এটিপি পাই আমরা 2 অণু। আর এক অণু GTP থেকে আমরা এটিপি পাই কতটুকু? এক অণু GTP থেকে আমরা এটিপি পাই হচ্ছে মাত্র এক অণুই। এক অণু জিটিপি থেকে এক অণুই এটিপি পাই। এই যে যেই NADH2 FADH2 GTP এতক্ষণ তৈরি হয়েছিল, তোমরা তো ভাবতেছিলে এগুলো ফাও ফাও তৈরি হয়েছে, এগুলো আসলে কোনো দরকার নেই, কিন্তু এগুলোই লাস্টে এটিপি গুলোতে পরিণত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, NADH2 FADH2 GTP এরা জারিত হয়ে কি তৈরি হয়? এটিপি তৈরি করে, পানি তৈরি করে, অনেক উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করে, অনেক উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি করে। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলাই ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে কি হয়? প্রবাহিত হয়। এবং উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলা ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে যায়। যখন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে যায় তখন এই শক্তিটা উৎপন্ন হয়। প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে যায়, এখানে কি থাকে, এই নিয়ে বিস্তারিত তোমাদের বইতেও লেখা নাই, তোমাদের জানানোর দরকার নেই, এখন বুঝবাও না, বড় হইলে জানতে পারবা। যাই হোক, তো যখন প্রবাহিত হয় তখন এই শক্তিটা উৎপন্ন হয় এবং এটিপিটা তৈরি হয় এবং এই পানিটা উৎপন্ন হয়েছে। আগে কিন্তু আমরা দেখছিলাম কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়েছিল। শোষণের এন্ড প্রোডাক্ট কি ছিল? শোষণের শেষে কি উৎপন্ন হওয়ার কথা ছিল? এটিপি, কার্বন ডাই অক্সাইড আর পানি। কার্বন ডাই অক্সাইডটা আমরা এর আগেই দেখছি, যে ক্রেবস চক্রেই আমাদের কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়ে গেছিল, আমরা বেরও করে দিয়েছিলাম শরীর থেকে শ্বাস প্রশ্বাসের সময়, যার পানি আর এটিপিটা ইলেকট্রন প্রবাহতন্ত্রে উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো আমরা দেখলাম ইলেকট্রন প্রবাহতন্ত্রে কিভাবে আমাদের এটিপি উৎপন্ন হইলো NADH2 FADH2 GTP থেকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইতে এরকম একটা চার্ট আছে এবং তোমরা কেউই আসলে এই চার্টটা বোঝো না, আমি জানি। বাই ডিফল্ট যারা এই চ্যাপ্টার পড়ছো কি পড়ো নাই, ম্যাক্সিমাম মানুষ এই চার্টটা আসলে বোঝো না। তো আসলে এই চার্টটা আমরা বোঝার চেষ্টা করি, খুবই ইজি। আমরা এতক্ষণ যা যা পড়ছি এই চার্টে আসলে তাই আছে। আমরা কি করব, প্রথমে এই চার্টটা মাঝখান দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? মাঝখান দিয়ে ভাগ করে দিলাম। এই অংশ নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করবো না, ঠিক আছে? এই অংশটুকু আমরা দেখবোই না, আমরা শুধু ধরো এইটুক নিয়ে কাজ করব, ঠিক আছে? যে কোনো এক পাশ নিয়ে কাজ করব, দুই পাশে সেম। ধরো কি হয়েছে, ফার্স্টে আমরা খাদ্য হিসেবে কি খাইছি? শর্করা। শর্করা পরিপাকের পর কিসে পরিণত হইল? গ্লুকোজে পরিণত হইল। আচ্ছা, ভালো কথা। এরপরে এই গ্লুকোজটা কি হইল? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। শোষণের প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে কি উৎপন্ন করলো? সে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে কি উৎপন্ন করলো? সে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো। পাইরুভিক অ্যাসিড থেকে সে কি উৎপন্ন করলো? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলো। এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলো পাইরুভিক অ্যাসিড থেকে। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে থেকে সে কি সৃষ্টি করলো? ক্রেবস সাইকেল সৃষ্টি করলো। দেখো, অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হয়েছিল তখন কি হয়েছিল? কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছিল না একটা? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল একটা। আবার পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হয়েছিল NADH2 বের হয়েছিল। আবার অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস সাইকেল গেছে, ক্রেবস সাইকেলে কি কি বের হয়েছে? দেখো, কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছিল, NADH2 FADH2 GTP এগুলো তৈরি হয়েছিল। এই যে যা যা তৈরি হয়েছে সেগুলো আর কি এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাইছে। আর যা যা আমাদের মেইনলি উৎপাদ ওইগুলো বা ধাপগুলা, সেগুলো হচ্ছে এভাবে গোল গোল করে দেখানো হয়েছে বইতে। সেগুলো লাস্টে কি উৎপন্ন হইলো? লাস্টে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, 38 অণু এটিপি এবং তাপশক্তি উৎপন্ন হইলো। এই ধাপেও সেম, এই পাশে সেম। কেন দুই পাশে দুইটা আঁকাইছে? কারণ এই পাশে একটা পাইরুভিক অ্যাসিড, ওই পাশে আরেকটা পাইরুভিক অ্যাসিড, কারণ এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের শোষণের কমপ্লিট ফ্লো চার্ট। এটা যদি পরীক্ষার খাতায় কেউ আঁকাইতে পারো তাহলে সে খুবই সুন্দর নম্বর পাবা। আর যদি তোমার মনে হয় এটা পরীক্ষার খাতায় আঁকাইতে তুমি পারবা না, ঘোলায় ফেলবা, ভালো হবে না, তাইলে আঁকানোর দরকার নেই, এটা কম্পালসারি না, বাট এটা বুঝছো, এটাই অনেক জিনিসটা। আচ্ছা, তাহলে এরপরে আসো, আমাদের এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, যে শোষণে যে শক্তিটা উৎপন্ন হয় 38 অণু, ওইটার হিসাব, ঠিক আছে? শোষণে কিভাবে 38 অণু শক্তি উৎপন্ন হয়। দেখো, প্রথম ধাপ কি ছিল? দেখো, ইলেকট্রন প্রবাহ তন্ত্র কোনো শক্তি তৈরি করে না, ইলেকট্রন প্রবাহ তন্ত্র শক্তি রূপান্তর করে। দেখো, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে শক্তি রূপান্তরিত হয়, কোনো শক্তি তৈরি হয় না। শক্তি তৈরি হয় জাস্ট এই 3টা ধাপেই।
শক্তি তৈরি হয় গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে আর ক্রেব সাইকেলে। ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র কি করে? ইলেকট্রন প্রবাহতন্ত্র শক্তি রূপান্তর করে। ইলেকট্রন প্রবাহতন্ত্র কি করে? ইলেকট্রন প্রবাহতন্ত্র শক্তি রূপান্তর করে, কোনো শক্তি সে তৈরি করে না। ঠিক আছে, কোনো শক্তি কিন্তু সে তৈরি করে না। আচ্ছা দেখো, তো এই যেই শোষণে কি হয়? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কে আর ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, এই তিনটা ধাপেই কিন্তু শক্তিটা তৈরি হয়। এখন কিভাবে তৈরি হয় দেখো, এই যে গ্লাইকোলাইসিসে কি কি উৎপাদিত হয়েছে এগুলো আমরা আগেই পড়ছি, এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা না করি। গ্লাইকোলাইসিসে মোট হচ্ছে 10 অণু এটিপি কিন্তু তৈরি হয়, 10 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, এর মধ্যে 8 অণু এটিপি 2 অণু এটিপি খরচ হয়ে যায়। 10 অণু এটিপি তৈরি হয়, 2 অণু এটিপি কি হয়? খরচ হয়ে যায়। তাহলে লাস্টে থাকে কোনো 8 অণু এটিপি, লাস্টে থাকে আমাদের 8 অণু এটিপি, 8 অণু এটিপি লাস্টে থাকে। 10 অণু এটিপি তৈরি হয়, 2 অণু খরচ হয়ে যায়, লাস্টে থাকে হচ্ছে 8 অণু এটিপি। দেখো 2 অণু NADH2 তৈরি হয়, আর 4 অণু এটিপি ডাইরেক্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেহেতু 4 অণু এটিপি ডাইরেক্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, আর 2 অণু NADH2, 2 অণু NADH2 মানে কি? 1 অণু NADH2 সমান সমান 3, তাহলে 2 অণু সমান সমান 2 × 3 6টা এটিপি। 1 অণু NADH2 সমান কয়টা এটিপি ছিল? 1 অণু NADH2 সমান ছিল 3টা এটিপি। তাহলে 2 অণু সমান কত? 2 × 3 6টা এটিপি। তো এই যে হচ্ছে 6টা এটিপি, আর এই যে 4টা এটিপি উৎপন্ন হয়, এর মধ্যে 2টা খরচ হয়ে যায়, লাস্টে গিয়ে 2টা থাকে, মোট হচ্ছে 8টা এটিপি। এরপর দেখো তোমার অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে ধাপে কি হয়েছিল? 2 অণু NADH2 হয়েছিল, আবার 1 অণু NADH2 সমান কত? 3 এটিপি। 2 অণু সমান কত? 2 × 3 6 অণু এটিপি, এই যে 6 অণু এটিপি। ভালো কথা। আচ্ছা দেখো, এই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রে কি হয়েছিল? 6 অণু NADH2 হয়েছিল, 2 অণু FADH2 হয়েছিল, 2 অণু GTP হয়েছিল। তাহলে 6 অণু FADH2, 1 অণু FADH2 সমান কত? 2 অণু এটিপি। 6 অণু সমান 6 অণু NADH2, 6 অণু NADH2, তাহলে 1 অণু NADH2 সমান কত? 3 অণু এটিপি। 6 অণু মানে কত? 6 × 3 18। দেখো 1 অণু NADH2 সমান কত? 3, তাহলে 6 অণু কত? 3 × 6 কত হয়? 18, এই যে 18 এটিপি। 2 অণু FADH2 সমান কত? 2 অণু এটিপি। 2 অণু FADH2 সমান 2 অণু এটিপি, সরি 1 অণু FADH2 সমান 2 অণু এটিপি, তাহলে 2 অণু FADH2 সমান 2 × 2 4। বুঝতে পারছো তোমরা? ওই যে ইলেকট্রন প্রবাহতন্ত্রে দেখাইছিলাম, 1 অণু NADH2 সমান কত? 3 অণু এটিপি, 1 অণু FADH2 সমান কত? 2 অণু এটিপি, আর 1 অণু GTP সমান কত? 1 অণু এটিপি। তাহলে 1 অণু FADH2 সমান 2 অণু এটিপি, তাহলে 2 অণু FADH2 সমান 2 × 2 4 অণু এটিপি। আর 2 অণু GTP, 1 অণু GTP মানে 1 অণু এটিপি, তাহলে 2 অণু GTP মানে 2 অণু এটিপি, সেম। আচ্ছা তাহলে যোগ করি আমরা, দেখো এখানে হয়েছে 8, এখানে 6 14, 14 আর 4 18, 18 আর 2 20, 20 আর 18 38, তাহলে লাস্টে কত হয়? 38 অণু এটিপি। ক্লিয়ার? এই হিসাবটা অনেক সময় চাবে, এই হিসাবটা যখন চাবে তখন উৎপাদিত বস্তু লেখার দরকার নাই, জাস্ট শোষণের পর্যায়, শোষণের আর নিট উৎপাদন এইটুক লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর ব্যয়িত বস্তুতে শুধু গ্লাইকোলাইসিসে 2 অণু হচ্ছে ব্যয়িত হয়েছিল, এইটুক লিখে দিবা। ঠিক আছে, উৎপাদিত বস্তুটাও লিখতে পারো, এটা লিখলে সুন্দর হয়, বাট শুধু NADH2, FADH2, GTP, ATP এগুলোর হিসাব লিখবা, কার্বন ডাই অক্সাইড, পাইরুভিক অ্যাসিড এগুলোর হিসাব না লিখলেও হবে, অত ইম্পর্টেন্ট না। প্রশ্নে ওগুলো চায় না, প্রশ্নে চাই হচ্ছে জাস্ট শক্তির হিসাবটা চায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অবাধ শোষণ। অবাধ শোষণ তেমন কিছু না, কঠিন কিছু না, জাস্ট 2টা ধাপ আছে, মাত্র 2টা ধাপ। সবাতে তো 4টা ধাপ ছিল, এখানে মাত্র 2টা ধাপ। প্রথমে কি হয়? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, এটারেও গ্লাইকোলাইসিসই বলে, কিন্তু আমাদের সবাত শোষণে সম্পূর্ণ জারণ হয়েছিল, এখানে অসম্পূর্ণ জারণ হয়। এখানে কি উৎপন্ন হয়? মাত্র 4 অণু এটিপি উৎপন্ন হয়। কয় অণু? 4 অণু। ভালো কথা, ওই আগেরটাই যা হয়েছিল এখানেও তাই হবে, আমাদের সবাতে যা হয়েছিল অবাতেও প্রথম ধাপে তাই উৎপন্ন হবে। দ্বিতীয়তে কি হয়? পাইরুভিক অ্যাসিডের আংশিক বিজারণ, প্রথমে জারণ পরে বিজারণ। কি উৎপন্ন হয়? ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড। ইথাইল অ্যালকোহল বলছিলাম না প্রথমে, ওটারই আরেক নাম ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে 2 অণু অ্যালকোহল, পানি আর 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, নেট উৎপাদন। ঠিক আছে, দেখো 4 অণু থেকে 2 অণু কিভাবে এটিপি হয়ে গেল? গ্লাইকোলাইসিসে কি হয়েছিল আমাদের? গ্লাইকোলাইসিসে সবাতের ক্ষেত্রে দেখো, সবাতের ক্ষেত্রে কিন্তু NADH2 হয়েছিল, 2টা NADH2 হয়েছিল, 4টা এটিপি হয়েছিল। অবাতের ক্ষেত্রে কি হচ্ছে? অবাতের ক্ষেত্রে শুধু 4টা এটিপি হচ্ছে,
তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে এখান দিয়ে 3 দুগুণী 6টা এটিপি আর এই 4টা এটিপি, মোট 10টা এটিপি। এর কয়টা হয়? এর মাত্র 4টা এটিপি। এখন 2টা এটিপি এতে ভাঙবেই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তোমার 2টা এটিপি লাগবেই দেওয়া, এটা ব্যয়িত বস্তু, এটা তোমার ব্যয় করা লাগবে, নাইলে এই প্রক্রিয়া আর চলবে না। তাহলে এই 10টা মাইনাস 2টা, তাহলে কয়টা হইলো? 8টা পাইছিলাম আমরা। 8টা এটিপি হচ্ছে সবাতের প্রথম ধাপে হয় গ্লাইকোলাইসিসে, আর অবাতের প্রথম ধাপে 4টা হয়েছে না, 4টা মাইনাস 2টা কত হয়? 2 অণু এটিপি। 2টায় এর হচ্ছে গরিব, একে তো গরিব, আবার এর অর্ধেক চলেই যাচ্ছে, এর উৎপন্নই হয়েছে 4 অণু এটিপি, 2 অণু আবার দিয়েই দিতে হইতেছে, তাইলে লাস্টে 2 অণু এটিপি থেকে যায়, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ওইটা কিন্তু আমাদের কাজে লাগে, কি কাজে লাগে ওটা আমরা পরে পড়বো। আচ্ছা, এদের দেখো প্রভাবক, প্রভাবক, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে বাহ্যিক প্রভাবক কি আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এর থেকে এমসিকিউ আসে। বাহ্যিক প্রভাবক আছে হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপমাত্রা কত? 20 থেকে 45-এর মধ্যে থাকা লাগবে। 20-এর নিচে চলে গেলে কিন্তু শোষণ হবে না, 45-এর উপরে হলে কি হবে? শোষণ হবে না। এবার অক্সিজেন, অক্সিজেন তো সবার শোষণ তো অক্সিজেন ছাড়া হবে না। পানি, পানিও লাগবে, পানি ছাড়া কিন্তু শোষণ হবে না। আলো লাগবে, পানি ছাড়া কিন্তু উদ্ভিদ বাঁচতে পারবে না, উদ্ভিদ শক্তি পাবে না, সালোকসংশ্লেষণ হবে না, শোষণও হবে না, তখন আলো লাগবে। আলো থাকলে, আলো হচ্ছে শোষণে সরাসরি আসলে কোনো প্রভাব ফেলে না, কিন্তু দিনের বেলায় কি হয় দেখো, দিনের বেলায় উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে। আর পত্ররন্ধ্র খোলা থাকলে কি হবে? বেশি বেশি অক্সিজেন নিতে পারবে না সে, যেহেতু দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, বেশি বেশি অক্সিজেন নিচ্ছে, তাই কি হবে? শোষণের হারটা বেড়ে যাবে। উদ্ভিদের দিনের বেলায় শোষণের হার বেশি, কারণ পত্ররন্ধ্র খোলা থাকতেছে, বেশি বেশি অক্সিজেন নিতে পারতেছে। আর কার্বন ডাই অক্সাইড কিভাবে করে? কার্বন ডাই অক্সাইড যদি পরিবেশে বেড়ে যায় তাহলে শোষণের হার কমে যাবে, অক্সিজেন কমে যাবে, শোষণও কমে যাবে, ঠিক আছে। অভ্যন্তরীণ কি আছে? খাদ্যদ্রব্য তো আছেই, আমরা যা খাই তার থেকেই তো শক্তি হয়। এরপরে আসো উৎসেচক আছে, শোষণের প্রত্যেকটা ধাপে এনজাইম কাজ করে, আমরা বিক্রিয়ার সময় উপরে কিন্তু এনজাইম লিখছিলাম, এবং এটা তোমারও লিখতে হবে, নাইলে পরীক্ষায় কিন্তু নম্বর দিবে না। কোষের বয়স কাজ করে, মনে রাখবা ভাজক কোষে, কচি ভাজক কোষে, ঠিক আছে, মানে ছোট ভাজক কোষ যারা বা বৃদ্ধি পাচ্ছে, কচি যারা, কচি ভাজক কোষে কি হয়? শোষণ বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, অজৈব লবণ লাগে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য, লবণ অনেক গুরুত্বপূর্ণ, লবণ ছাড়া কোনো জৈবিক কাজ হবে না, এজন্য লবণ লাগে। আর কোষস্থ পানি লাগে, কোষের মধ্যে পানি না থাকলে উদ্ভিদ শোষণ প্রক্রিয়া করতে পারবে না। এখন আসলে শোষণের গুরুত্ব, এখন আসলে সালোকসংশ্লেষণের গুরুত্ব যেভাবে বর্ণনা করা যায় না, শোষণের গুরুত্ব আসলে ওইভাবে বর্ণনা করা যায় না, কিন্তু পরীক্ষায় আসলে আসলে কয়েকটা পয়েন্ট লিখতে হয়, এই জন্যই লিখতেছি। কিন্তু শোষণের গুরুত্ব আসলে ব্যাপক। সালোকসংশ্লেষণ ছাড়া যেমন আমরা বাঁচতাম না, শোষণ ছাড়াও কিন্তু আমরা বাঁচবো না। শোষণের মাধ্যমে উদ্ভিদ কি করে দেখো, শোষণ উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে, খনিজ লবণ পরিশোষণে সহায়তা করতেছে। উদ্ভিদের জন্য খনিজ লবণ আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর কি করতেছে দেখো, খনিজ লবণ পরিশোষণ একটা পয়েন্ট দিলাম। দৈহিক বৃদ্ধি হচ্ছে, দৈহিক বৃদ্ধিতে সহায়তা করতেছে। উদ্ভিদ দেহের যত জৈবিক কাজ আছে, জৈবিক কাজ সম্পাদন করতেছে শোষণের মাধ্যমে। জৈবিক কাজগুলা হচ্ছে, কারণ শোষণের মাধ্যমে শক্তি উৎপন্ন হচ্ছে, ওই শক্তিকে কাজে লাগাই তো জৈবিক কাজ হইতেছে, তাই না? জৈবিক কাজ হচ্ছে। এরপরে অনেক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, মানে ওদের বেঁচে থাকার জন্য অক্সিজেন থাকলে হবে না, এদের অক্সিজেন বিহীন জায়গায় থাকতে হবে। ওই সব ব্যাকটেরিয়ার হইতেছে অবাধ শোষণ হইতেছে, যার জন্য তারা বেঁচে থাকতেছে, ঠিক আছে। এবার 5 নাম্বার কোথায়? 5 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া গেল। এরপরে ধরো তোমার শিল্পক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। শিল্পক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে? অবাধ শোষণের ফলে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, অবাধ শোষণের ফলে যেই অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, ওই অ্যালকোহল দিয়ে মদ তৈরি করা হয়, আরও নানা কাজে ওষুধ তৈরি করা হয়, নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তারপর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড দিয়ে আমরা দই তৈরি করতেছি, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ওটা দিয়ে দই তৈরি করতেছি। ইস্ট থেকে রুটি তৈরি করা হয়, ইস্টের অবাধ শোষণের ফলে রুটি তৈরি হচ্ছে, ইস্টের অবাধ শোষণে কি তৈরি হচ্ছে? রুটি তৈরি হচ্ছে, রুটি তৈরি হচ্ছে ইস্টের অবাধ শোষণে, ঠিক আছে। তাহলে শোষণের গুরুত্ব অপরিসীম, এবং এটা কিন্তু সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শোষণের গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা, আর পড়ার সময় আমি তোমাদেরকে একটা মজার কথা বলছিলাম যে আমাদের বডিতে, মানুষের বডিতে কোথায় অবাধ শোষণ হয়। ধরো আমাদের যত মাসেল আছে না, মাসেল, এসব মাসেলে ধরো
কিন্তু অবাধ শোষণ হয় সবসময়, মানুষের মাংসপেশিতে সবসময় অবাধ শোষণ হয়। এটা তুমি কিভাবে বুঝবা জানো? ধরো তুমি অনেকদিন খেলাধুলা করো না, এখন হঠাৎ করে একদিন খেলতে গেছো, ব্যথা করে না? খেলার পর পাটা একদম ব্যথা করে না? ধরো যারা রেগুলার খেলো না, তো ব্যথা কিন্তু করে। কেন করে জানো? আমাদের অবাধ শোষণ হয় না বডিতে, অবাধ শোষণ হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। ওই ল্যাকটিক অ্যাসিড তুমি যখন বেশি বেশি খেলো তখন কি হচ্ছে, বেশি বেশি অবাধ শোষণ হচ্ছে মাসেলে। নর্মালি তো হয়, কিন্তু যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয় ওটা আবার বেরও হয়ে যায়, তাই সমস্যা হয় না। কিন্তু যখন তোমার বেশি বেশি অবাধ শোষণ করো তখন বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু ওটা জমা থাকে, জমা থেকে পরবর্তীতে ব্যথা হয় ওইখানে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের মাংসপেশিতে অবাধ শোষণ হয়। তাহলে আমাদের শোষণ চ্যাপ্টারটা হয়ে গেল। আমি বিশ্বাস করি এই চ্যাপ্টারটা আসলে স্টুডেন্টরা আমার এই ক্লাস করে যদি সে একবার বই পড়ে নিজে, বা বই নাও পড়ে, শুধু স্লাইডও যদি মুখস্থ করে পারে বুঝে বুঝে, তাহলে সে পরীক্ষার খাতায় হাইয়েস্ট নম্বর পাওয়ার মতো অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, যুক্ত হয়ে যাও আরপিসির সাথে।